আজকে মূলত আপনারা জানেন যে মনোনয়নপত্র বাছাই শেষ হয়েছে এবং এই নির্বাচনে মোট বৈধ প্রার্থী এখন পর্যন্ত 1842 জন এবং বাতিল হয়েছে 723টি। আসলে এটি আমাদের আলোচনার বিষয় নয়। আলোচনার বিষয় হলো যে ভোট তো হবে, আমরা আশাই করতে পারি ফেব্রুয়ারিতে সবাই প্রতিদ্বন্দ্বিতা করবেন, তাহলে সরকারটি কেমন হবে? আমার কাছে যে প্রশ্নটি আপনাদের সঙ্গে বা শিরোনাম সেটি হচ্ছে ভোটের দৌড় না জাতীয় সরকারকে গিয়ে ক্ষমতার স্বাদ পাওয়া। এইটি প্রশ্নটি বড় আকারে এখন দেখা দিয়েছে। কেন দেখা দিয়েছে সেটিও আপনাদের আমরা দেখাবো। তবে তার আগে জানিয়ে নিচ্ছি যে এ বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আজকে রয়েছেন ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত, তিনি রাজনৈতিক বিশ্লেষক, রয়েছেন অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি ফ্যাক্ট চেকে। ধন্যবাদ। আমরা একটু ভিডিওটা দেখি, দেখার একটু বলে নেই যে তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আসলে উনি চেয়ারম্যান হয়েই যাচ্ছেন, খালি সময়ের ব্যাপার। তার সঙ্গে 1 জানুয়ারি বৈঠক করেছে জামায়াত ইসলামী। খালেদা জিয়ার স্মৃতিতে শ্রদ্ধা এবং শোক জানাতে গিয়েছিল জামায়াত ইসলামী এবং আমির বৈঠক করেছেন ডাক্তার শফিকুর রহমান। বৈঠক শেষে তিনি কিছু কথা বলেছেন, তার একটি কথা উল্লেখ করে আমরা ভিডিওটা দেখব। সেটি হচ্ছে, আমরা এটাও বলেছি নির্বাচনের পর সরকার গঠনের আগেই আমরা বসবো, খোলা মনে কথা বলবো, জাতির জন্য আমরা চিন্তা করব, জাতির জন্য আমরা সিদ্ধান্ত নেব। এবং তার আগে বলছেন তিনি, ভালো কোনো চিন্তা করতে পারি কিনা সেটাও দেখব, সবাই মিলে মিশে। নির্বাচনী যখন যুদ্ধ শুরু হয়ে গেছে, সবার এই মিলমিশ এবং সরকার গঠনের আগে মিলমিশের ভিতরে কি থাকতে পারে, একটু বক্তব্য দেখে নিই। প্রিয় দেশের স্বার্থে অতীতে আমরা একসাথে কাজ করেছি, আগামীতেও দেশের স্বার্থে ইনশাল্লাহ আমরা একসাথে কাজ করব। তারেক রহমান সাহেব সহ বিএনপির নেতৃবৃন্দ একই আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন, আমরাও একই আকাঙ্ক্ষা ব্যক্ত করেছি। এমনকি আমরা এটাও বলেছি যে 5টা বছরের জন্য জাতির স্থিতিশীলতার স্বার্থে একটা সুন্দর পরিবেশ ফিরিয়ে আনার স্বার্থে আমরা সবাই মিলেমিশে ভালো কোনো চিন্তা করতে পারি কিনা সেটাও আমাদের চিন্তা করা দরকার। এবং আমরা এটাও বলেছি, নির্বাচনের পরপরই সরকার গঠনের আগেই আমরা ইনশাল্লাহ বসবো, খোলা মনে কথা বলবো, জাতির জন্য আমরা চিন্তা করব, জাতির জন্য আমরা সিদ্ধান্ত নিব। আপনারা দোয়া করবেন। আমি বলি, এখানে ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত আছেন, তিনি শুধু চিকিৎসকই না, রাজনৈতিক বিশ্লেষক, লেখক। এবং আমি এই জন্যই তার সামনে বলছি যে তার কথাগুলো কনোটেটিভ, দোতনাবাচক, অনেকগুলো মিনিং তৈরি করা যায়। তার কথার ব্যাখ্যা তিনিই ভালো দেবেন। আপনি কি ব্যাখ্যা দেবেন? আপনার কি মনে হয় যে স্থিতিশীলতার জন্য আমাদের ভালো একটি চিন্তা করতে হবে, নির্বাচন হয়ে যাওয়ার পরে সরকার গঠনের আগে বসতে হবে, বিষয়গুলো আপনি কি, আপনার কিভাবে দেখেন এগুলো? এই বক্তব্যের মিনিং শুধু ডুয়েল না, বহুমাত্রিক, প্রিজমের মতো। রাইট, বহুমাত্রিক মিনিং। এই জন্য বলছি, আমরা এটাকে যদি এভাবে দেখতে চাই যে গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে ফ্যাসিবাদ যাতে আর নতুন করে জায়গা করে নিতে না পারে, সেই জন্য একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের ভিত্তিতে ভবিষ্যৎ বাংলাদেশ চালানো, সেটা সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে তো আন্ডারস্ট্যান্ডিং অনেক সময় হয়, এবং সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং দরকারও হয়। সরকারকে যেমন বিরোধী দল সমালোচনা করবে, চাপে রাখবে, ভালো কাজ করতে বাধ্য করবে, পাশাপাশি তাদের ডিস্ট্রাকটিভ কিছু যাতে না করে, সেই জন্য একটা আন্ডারস্ট্যান্ডিং থাকলে মন্দ নয়। এটা একটা হতে পারে, আমি যদি পজিটিভলি দেখি। আর একটা হতে পারে যে গণঅভ্যুত্থান পরবর্তী এই সময়ে অতীতে যা হয়, বাংলাদেশে তো আসলে পক্ষ বিপক্ষ হতে কোনো আদর্শিক ভিত্তি খুব জরুরি নয়। যদি আদর্শিক ভিত্তি খুব জরুরি হতো, তাহলে স্বাধীনতার পরাজিত শক্তি, যারা গণহত্যার অভিযোগে অভিযুক্ত, এমন দল জামায়াত ইসলামীকে, আওয়ামী লীগ তখন স্বাধীনতার পক্ষের রাজনৈতিক দল, আর বিএনপির প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক, সেক্টর কমান্ডার এবং জেড ফোর্সের অধিনায়ক, অর্থাৎ মুক্তিযুদ্ধের মাধ্যমে বের হয়ে আসা একজন নেতা, তার দল বিএনপি, এই দুইটা দলই কখনো না কখনো জামায়াত ইসলামকে এভাবে সঙ্গে নিত না। আবার
যেই জাতীয় পার্টিকে স্বৈরাচার হিসেবে আন্দোলন করে পতন ঘটালো এই দুই দল, সেই স্বৈরাচার তকমা পাওয়া হোসেন মোহাম্মদ এরশাদের জাতীয় পার্টিকেও বিভিন্ন সময় দেখবেন আওয়ামী লীগও সঙ্গে নিয়েছে, বিএনপিও সঙ্গে নিয়েছে। সুতরাং আদর্শিক ভিত্তিতে এখানে খুব জোরালো নয় জোট গঠনের জন্য বা একসঙ্গে আন্দোলন করবার জন্য বা শত্রুর শত্রু আমার বন্ধু এই ফর্মুলায় চলবার জন্য। সেই বিবেচনা এমনও তো হতে পারে যে এবার বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেল, সরকার গঠন করলো, এই জামাত ইসলাম বা এনসিপি এরা আওয়ামী লীগ আবার রাজনীতিতে পুনর্বাসিত হলো, এরা আবার জোট হয়ে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করলো। বিচিত্র নয় এদেশে, হতেও পারে। আবার এমনও হতে পারে যে এই জামায়াত ইসলামকে আবার কোণঠাসা করবার জন্য বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে তারাই আওয়ামী লীগকে স্পেস করে দিল যে তোমরা রাজনীতি করো। সুতরাং এইরকম নানান রকমের খেলা বা কৌশল রাজনীতিতে চলে। সেই বিবেচনায় বাংলাদেশে গণহত্যা করে পালিয়ে যাওয়া 16 বছরের বেশি সময় ফ্যাসিবাদী শাসন চালানো, গুম খুন হত্যা হামলা মামলা এমন কোনো অপরাধ নেই যে সরকারটি করেছে, তাদেরকে যদি অন্তত একটা সমঝোতার ভিত্তিতে একমত হয় যে এদেরকে আমরা বিচারের আগে স্পেস দিব না, বিচার হতে হবে, যারা অপরাধ করেছে তাদের বিচার হবে এবং যারা অপরাধী না তারা রাজনীতি করার সুযোগ পাবে, সেটা গণতন্ত্রের মধ্যেই কিন্তু এটা সম্ভব। সেই আন্ডারস্ট্যান্ডিং হতে পারে। কিন্তু বিষয়টা হচ্ছে যদি এমন হয় যে শেখ হাসিনার সেই ঐক্যমত্য সরকারের মতো বিরোধী দলও যারা থাকবে আবার তাদের লোকই মন্ত্রী থাকবে, এই রকম খেলা যদি হয় সেটা আবার গণতান্ত্রিক দেশের জন্য খুব ভালো নয়। ফলে সরকার গঠনের আগে যে আলোচনাটা করবে তার আগে নির্বাচনটা আমাদের দেখতে হবে। এই নির্বাচনী মাঠে বিএনপি এবং জামায়াতের মাঠ পর্যায়ে কনফ্লিক্টটা কোন পর্যায়ে যায়, এটা শুধুই প্রতিদ্বন্দ্বিতায় থাকে নাকি এটা শত্রুতা এবং সংঘর্ষে কোথাও কোথাও পরিণত হয়, সেটা একটা গুরুত্বপূর্ণ উপাদান ভবিষ্যৎ সম্পর্কের জন্য। কারণ এই সময় আপনি দেখবেন যে মাঠে অনেক সময় গরম উত্তপ্ত বক্তব্য উভয় পক্ষ থেকে কিন্তু অলরেডি আসছে। পাশাপাশি আবার আসার জায়গাটাও আছে। অন্যান্য বছর দেখবেন যে মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ হতাহতের ঘটনা পর্যন্ত ঘটে। এইবার নমিনেশন পেপার জমা দেওয়াটা একরকম নীরবেই প্রায় হয়ে গেল, ওই অর্থে যে মিডিয়া ওই রকম সংঘর্ষ সহিংসতার খবর দেখাতে পারলো না। তার মানে এটা পজিটিভ দিক। সেই বিবেচনায় যদি তারা এই পজিটিভ অ্যাটিটিউড বজায় রেখে দেশের স্বার্থে অবস্থান নেয়, পজিটিভ হতে পারে। এখন সব কিছুই কিন্তু অনেক যদির উপর নির্ভর করে। ফলে ওনার বক্তব্য, তারেক রহমান বা বিএনপির ইচ্ছা, নির্বাচনে ফলাফল কেমন হয়, ফলাফল একটু আগেই রাজ্জাকি ভাই জিজ্ঞেস করছিলেন যে নির্বাচন জাতীয় সরকার বা এটা কী হবে। আমি তখনও অফেয়ারে বলছিলাম যে জামায়াত ইসলাম যদি কম সংখ্যক আসন পায় তাহলে একরকম, বেশি সংখ্যক আসন পেলে এনসিপি সহ বার্গেনিং এমন পর্যায়ে যাবে, জাতীয় সরকার হতে হলে ইসলামী আন্দোলন বলবে আমাদের মন্ত্রী দিতে হবে এতটা, এনসিপি বলবে আমাদের মন্ত্রী দিতে হবে এতটা, জামায়াত ইসলাম বলবে আমাদের এতগুলা দিতে হবে। এখন আসন ভাগাভাগিতে তাদের মধ্যে যেরকম হচ্ছে, তাহলে হয়তো সমঝোতাও হবে না। ফলে অনেক যদির উপর নির্ভর করে নির্বাচন পরবর্তী সময়ে সরকারটার রূপ কেমন হবে, বিরোধী দল কেমন হবে, ভবিষ্যৎ বাংলাদেশ কেমন হবে। জি আবু হেনা রাজ্জাকি, আপনি কি এটার ব্যাখ্যা দেবেন না আমি প্রশ্ন করব? প্রশ্ন করেন। যে যে আসলে কি মনে হয় আপনার, মানে তিনটা তিনি বললেন যে তিন ধরনের মিনিং তার মতো করে, আপনি কি নতুন কোনো মিনিং খুঁজে পান? আপনার তো একটা বক্তব্য তো নানা ডাইমেনশন থাকে। জি। আর অন্তর্নিহিত অর্থ কি, এটা হলো যেমন ডাক্তার শফিকুর রহমান সাহেব বক্তব্য দিচ্ছেন, অন্তর্নিহিত অর্থ উনি জানেন। জি। যে উনি যেটা মিন করতে চাচ্ছেন যে আমরা নির্বাচনী ফলাফলের পর সরকারের গঠনের আগে এই 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 সময়টা একটু আলোচনার বিষয় উনি আনছেন। যেটা কেন, কি মনে হয়? আচ্ছা, এটা তো ধরেন এমন হতে পারে, আমি ব্যক্তিগতভাবে মনে করি আর কি, যে নির্বাচন যদি ধরেন 60% শুদ্ধ হয়, জি শুদ্ধ বাস এক কথায় যে 60% শুদ্ধ যদি হয়, আপনি এবারকার যে অবস্থা তাতে নিশ্চিত করা যায় না কে ক্ষমতায় যাবে, আনসার্টিন, আমার কাছে মনে হয় আনসার্টিন। আর যদি আপনি অতীত রেকর্ড টানেন, কারণ ইতিমধ্যে অলরেডি কথা আসছে যে জামাতের অবস্থা আগের চেয়ে অনেক ভালো হয়েছে। আমরা কিন্তু কোনো দলের পক্ষ নিয়ে কথা বলছি না, সার্বিক চিত্রটা বলতেছি। অলরেডি কথা আছে তারা নাকি বেশ আগের চেয়ে অগ্রসর হয়েছেন, কিন্তু অতীত রেকর্ড দেখলে মনে হয় যে বিএনপি ক্ষমতায় যাবে। কিন্তু
এই গত 15 মাস বা 16 মাসের যে অ্যাক্টিভিটিজ আমরা যেভাবে দেখতেছি তাতে 60%ও যদি শুদ্ধ নির্বাচন হয় তাহলে আমার কাছে মনে হয় যে এটা একটা একটা প্রতিযোগিতামূলক নির্বাচন একটু হওয়ার আপনাকে সম্ভাবনা আছে। 100% শুদ্ধ হলে কি হবে? 100% শুদ্ধর কোনো সুযোগ আমি আছে বলে ধরেই নি যে না, না। 60 ধরেন মোর দ্যান 50 অর্থাৎ 80% ধরি, 80% শুদ্ধ হলে আপনি কেমন হবে? তাহলে প্রতিযোগিতা আরো বাড়বে, প্রতিযোগিতাটা আরো বাড়বে। এটার কারণ হচ্ছে এই, আমি আপনাকে বলি, আমরা যে এখন সার্বিক চিত্রটা দেখি, ধরেন ফখরুল ইসলাম আলমগীর সাহেব একটা বক্তব্য রাখছিলেন যে তারেক রহমান সাহেব আসলে দেশ কেঁপে উঠবে, এরকম একটা বক্তব্য উনি দিছেন। এটা টার্নিং পয়েন্ট, উনি যেহেতু আসছেন ফেরত, টার্নিং পয়েন্ট। কিন্তু আসার পর আবার আমি ব্যক্তিগতভাবে আমি মনে মনে অনেকগুলো জিনিস আশা করছিলাম, কিন্তু আমি ওনার কাছ থেকে পাই নাই। যেমন ধরেন উনি বললেন যে উই হ্যাভ এ প্ল্যান অর আই হ্যাভ এ প্ল্যান, হোয়াট এভার ইট ইজ। থাকতেই পারে, যেহেতু উনি একজন রাজনীতিবিদ, বিচক্ষণ ব্যক্তি, কিন্তু আমরা এখন পর্যন্ত প্ল্যানটা পাই নাই। কারণ আপনি যদি প্রকাশ না করেন, এটা কিন্তু ভোটের সাথে সম্পৃক্ত, কারণ আপনি ভোটের রাজনীতির কথা বলছি, অন্য কিছু ভিন্ন আলাপ। ভোটের রাজনীতিতে কিন্তু এই প্ল্যানটা আমাদের জানা দরকার, কারণ আপনার প্ল্যানটা আছে, আপনি ভোট কত পার্সেন্টের পাবেন। ফর এক্সাম্পল, কাস্টিং ভোটের 50% বা 40% পাইলেই পাস করে মনে করেন, সেক্ষেত্রে বাকি 60%-এর কী হবে? তাই প্ল্যানটা হইলে জানলে আমাদের জন্য ভালো হয় যে ওনার প্ল্যানটা কি। এখন আরেকটা কথা বলি, যে কথা উনি বলছেন যে বাংলাদেশের যে রাজনীতি, বাংলাদেশের রাজনীতিতে আমি আদর্শের কোনো গুণাগুণ পাই নাই। আদর্শ বলতে কিছু নাই। আমি বললাম, একেবারেই চ্যালেঞ্জ করে বলছি, কোনো দলের কোনো আদর্শ বলতে কিছু নাই। কারণ আপনি কতগুলা গান্দা জিনিস আছে, আপনি যে গান্দা জিনিস ধরেন, কতগুলো শব্দ আপনারা ব্যবহার করতেছেন, স্বাধীনতার পক্ষ শক্তি, বিপক্ষ শক্তি, রাজাকার, মুক্তিযোদ্ধা, এই যে শব্দগুলো যখন ব্যবহার করবেন, তখন আপনি তো একবার রাজাকারের সাথে নিয়ে মন্ত্রী বানাবেন, আরেকবার রাজাকারের নিয়ে আন্দোলন করবেন, তারপরে আপনি আবার তাকে সরাই দিবেন, এগুলো যায় না। আবার এটা বৈধ হয় কিভাবে? রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই, রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই, এটা একটা প্রতারণামূলক কথা। এটা তো পলিটিক্যাল, আপনি নিশ্চয়ই পলিটিক্যাল লিডার না, তো এগুলো কি নন পলিটিক্যালি বিবেচনা করলে গান্ধা কথা হবে? যে স্বাধীনতার পক্ষের শক্তি, রাজাকার, মুক্তিযুদ্ধ বিরোধী, যুদ্ধাপরাধী, এটা কি যদি আমি সিভিল বলি, নন পলিটিক্যালি হোক আর পলিটিক্যালি হোক, এটা গান্ধা? অফকোর্স। আপনি কেন শেষ কথা বলতে কিছু নাই এটা দিয়ে আপনি, আচ্ছা আপনার ফ্যামিলি লাইফে একটা বিষয় নিয়ে আপনার ছেলেকে 3 পদের কথা 3 দিন বইলে দেখেন সে কি রিপ্লাই দেয়, কিন্তু রাজনীতিতে কিচ্ছু হয় না। লিডার ইজ অলওয়েজ কারেক্ট। এই এখন সকালে এক কথা বললো, বিকেলে এক কথা বললো, নো প্রবলেম, এটা নিয়ে আপনি আলোচনা করবেন, আপনি খারাপ হয়ে যাবেন। আরেকটা ব্যাপার, আমাদের বেসিক কতগুলো জায়গা আছে গন্ডগোল। যেমন আমরা আজকে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নাই, পৃথিবীতে এর চেয়ে বাজে কথা আর নাই। সবার সাথে আপনার বন্ধুত্ব হবে, কারোর সাথে বৈরিতা নাই। দুইটা ছোট ছোট বাক্য, অর্থ কিন্তু আবার এক। কারোর সাথে বৈরিতা না থাকা মানেই কিন্তু বন্ধুত্ব, আবার সবার সাথে বন্ধুত্ব মানে কারোর সাথে এটা হয় না। এই জন্য আমি বললাম 3 নম্বর আসেন আপনি, আমরা আমাদের নির্বাচনের ক্ষেত্রে দিয়ে এবার এই যে কথা বললেন না, ওই যে কি জানি কি স্বতন্ত্র প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী কিন্তু অলমোস্ট বাতিল হয়ে গেছে বলতে গেলে, অলমোস্ট। কেন? আপনি আরপিও, একটা আমাদের যে আরপিও যেটা নির্বাচন হয়, আপনি কি জানেন সেটাই যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর সহায়ক? মনে করেন ওটার পদ্ধতি কি কি আছে? স্বতন্ত্র প্রার্থী হলে আপনি 1% ভোটারের এনআইডি দিবেন, তাদের স্বাক্ষর দিবেন, সম্প্রতি করা হয়েছে ভোটার নাম্বারটাও দিবেন। আচ্ছা, কল্পনা করেন যে সায়ন্ত ভাই একটা দল করে, আমি তর্কের খাতিরে বলছি, উনি একটা দল করেন, প্রথম কিন্তু সবাই একাধিক লোকে নমিনেশন দেয়, তারপরে যখন দল চূড়ান্ত করে, যারে দিবে বাকিরা উইথড্র করে ফেলায় যদি জেন্টলম্যান হয়, তাই তো নিয়ম নাকি? আচ্ছা, এখন মনে করেন আমি বিদ্রোহী হব, আমি পপুলারিটি আছে, কিন্তু আমি নমিনেশন পাইনি এই দলের, আমি তখন স্বতন্ত্র প্রার্থী হব। আপনি বলেন তো আমি কিভাবে হব? আমি 3 লক্ষ ভোটার থাকলে 3000, 1%, 3000 লোকের এনআইডি আনবো, ভোটার তালিকা আনবো, ভোটার নাম্বার আনবো, স্বাক্ষর আনবো। এটা কি সম্ভব? 1 নম্বর। 2 নম্বর, দল থেকে বেরোয় যাতে আপনি স্বতন্ত্র প্রার্থী না হইতে পারেন, সেটার জন্য এই কৌশল। এটা যদি আপনি ধরেন, এটা এক ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিং। কেন? আপনি এটা একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং, আপনি এটা ইচ্ছাকৃতভাবে বন্ধ। এবং অনেক স্বতন্ত্র প্রার্থী আছে, নমিনেশন পেপার জমা দেওয়ার আগে আপনি জরিপ করে দেখেন কি কি পদ্ধতিতে ভোটার পাবেন, সার্ভার ডাউন হয়ে রয়েছে। অফিসে গেলে বলে যে আপনার এনআইডি নাম্বার দিয়ে দেন,
আরে এনআইডি নাম্বার দিলেই তো হয়ে যায়, এনআইডি নাম্বার সার্চ করলে তো ভোটার পাওয়া যায়। তাহলে আপনার এই স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে একটা মারাত্মক ইঞ্জিনিয়ারিং করে রাখছে। আপনি দেখেন দলের বাইরে, দলের নমিনেশন না পাইলে পপুলার কেউ ইলেকশন করতে পারতেছে না স্বতন্ত্র প্রার্থী। সুতরাং এটা এক ধরনের ইঞ্জিনিয়ারিং। জি। সুতরাং এই যে ইঞ্জিনিয়ারিং, আর বাকি চ্যাপ্টারে গেলাম না, আমরা যদি 2008-এর ইলেকশন দেখি, সেখানে কিন্তু একটা সূক্ষ্ম ইঞ্জিনিয়ারিং হয়েছে। মানুষ সবাই বলে যে গ্রহণযোগ্য হয়েছে। হ্যাঁ, কেন হয়েছে জানেন? যার কাছ থেকে ক্ষমতাটা নেওয়া হয়েছিল 1/11-এর সময়, তার কাছে তো আর ক্ষমতা ফেরত দিবে না, তাহলে তো সবাই শাস্তিযোগ্য অপরাধী হয়ে যাবে। সুতরাং সেখান থেকে সরাইয়া যখন যাদেরকে ক্ষমতা আনলো, তখন কিন্তু একটা সূক্ষ্ম ইঞ্জিনিয়ারিং হয়েছে। ইঞ্জিনিয়ারিংটা কিরকম? এটা বলতে গেলে আপনাকে লম্বা সময় লাগবে। আচ্ছা। মানুষ মনে করে কি ইঞ্জিনিয়ারিং বোধহয় 300 সিটে করতে হয়, আসলে কিন্তু 300 সিটে করতে হয় না। কতগুলো দল, দুইটা দলের জন্য, ধরেন দ্বিদলীয় যদি বলি, আওয়ামী লীগ আর বিএনপি, তখন কিন্তু দুই দলের জন্যই 100 সিট কনফার্ম আছে। ফর এক্সাম্পল, যে এই জায়গাগুলো এই যেই 100 সিট কনফার্ম, ওটা আমার টাচ করার দরকার নাই। বুঝতে পারছি। তারপরে অন্যান্য যেখানে 60টা সেন্টার থাকে, মনে করেন একটা নির্বাচনের জন্য, একটা আসনের জন্য, সেখানে কি 60টা সেন্টারই কিন্তু করতে হয় না। না, সেটা ক্লিয়ার। আপনি যেটা শুধু বলছেন, এই কারণে বললাম যে আপনি, আমি একটু মূল জায়গায় আসি। আর একটা সিস্টেমে আসেন আপনি। আমার যে রাজনীতি, বর্তমান রাজনীতিতে আপনি যে জোট গঠন করে বলতেছেন যে তোমরা দাঁড়াও আমাদের দল থেকে, আর আমার লোকেরে বলতেছি ওরে ভোট দিও, মানে এটা কোন গণতন্ত্র? আপনি আপনার দলের লোককে বলতেছেন, সেটি তো এগুলা তো আপনাকে বিবেচনা, সেটা তো মানুষের ব্যক্তির উপরে আরেকটা প্রশ্ন তোলে, সেটা তো আছে। আমি একটু আপনার কাছে আরেকটু খোলাসা করি অল্প সময়ের ভিতরে, তারপর আমরা, সেটা হচ্ছে যে আমি ওই আপনি এইবার আসেন 60-80 জোটে আসবো, জোটে আমরা আসবো সময়। এখন 60-80 আমি একটু আপনার কাছে ওইটা একটু বুঝতে চাই। 60 আপনি মানে আপনি কিন্তু আনসার্টেন, এখন ক্ষমতায় কে যাবে, 60তেই আনসার্টেন হয়ে যাবে, তাহলে 80 থেকে উল্টে যাবে নাকি কনসেপ্ট? আরো প্রতিদ্বন্দ্বী বলে, আপনি যত নিখুঁত হবে তত কম্পিটিশন হবে, যত নিখুঁত হবে তত কম্পিটিশন হবে। কেন? আপনি নিখুঁতের আলামতটা আগে দেখতে হবে। সেই আলামতটা কিন্তু আমাদের নাই। নিখুঁত যে হবে ভোটটা, সেই আলামতটা কোথায়? আপনি দেখেন হাদি হত্যা, ফর এক্সাম্পল, সে তো একজন প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী ছিল। আচ্ছা, ওইদিকে বৈষম্য বিরোধী ছাত্র একটা গ্রেফতার করলো, তার আবার জামিন হয়েছে। আপনি একটা যদি সূক্ষ্মভাবে মার্ক করে দেখেন তো, হাদিকে যে হত্যা করলো তাকে কিন্তু পাওয়া গেল না, মানে এখন পর্যন্ত গ্রেফতার হয় নাই। আবার বৈষম্য বিরোধী যে ছেলেটা হবিগঞ্জের থানায় গিয়া কিছু কথা বললো, বলার পর তাকে গ্রেফতার করলো, আবার জামিন পাইছে। আলটিমেটলি কিন্তু দেখেন, ওই যে জুলাইয়ের আন্দোলনকারী যারা ছিল তাদের ব্যাপারটা যেভাবে দেখা হয়, কিন্তু জুলাই স্বতন্ত্র প্রার্থী হাদি হত্যাকারীকে কিন্তু সেভাবে দেখা হয় না। কেন দেখা হয় না? এই যে হাদি হত্যাকারী যে জামিন প্রাপ্ত হইল, সেটা তো একটা কোশ্চেন মার্ক। আগে জামিনকে বেরিয়ে আসছে, এর আগের একটা ঘটনা এসে জামিন পেয়ে আসছে, সেই লোকটা হাদিকে হত্যা করলো এবং তাকে আমরা এখনো ধরতে পারতেছি না। আবার আপনি যদি দেখেন যে দুইটা মা মেয়েকে হত্যা করে মোহাম্মদপুরে পালায় গেল, তাকে কিন্তু ধরা হয়েছে। মানে এই কতগুলো বিষয় যদি আপনি দেখেন। এখন আসেন, যেটা বলছিল আমাদের আমির সাহেব, যেটা বলতে চাচ্ছেন, আমির সাহেবের এই থিওরি যদি যাই আমরা, আমার কাছে এটা গ্রহণযোগ্য থিওরি না। যদি উনি ভাবেন যে ইলেকশন হওয়ার পর সরকার গঠন হওয়ার মাঝখানে আমরা একসাথে বসবো, বৈশা যদি বিষয়টা এরকম হয় যে আসেন আমরা সবাই মিলেমিশে একটা তর্কের খাতিরে বলছি, সবাই মিলেমিশে একটা জাতীয় সরকার গঠন করি, ফর এক্সাম্পল, এরকম কোনো প্রস্তাব যদি আসে, এটা তো পুরো দেশবাসীর সাথে ধোঁকা দেওয়া হবে। এই জন্য আপনি যদি কোনো জাতীয় সরকার গঠন করার বিষয় আসে, সেটা 5ই আগস্টের পরে আসা উচিত ছিল না। সমস্যা কি, সবাই মিলে হলে আপনার বিরোধী দলকে, আপনি কি এটা তামাশা নাকি? আপনি রাষ্ট্র চালাবেন, আপনি সরকার, একজন সরকারে যাবে, একজন অপোজিশনে যাবে। সরকারের থেকেও তো বিরোধী দল হতে পারে, এটা তো গত স্বৈরশাসকের সময় তো মডেল তো যদি তাই হয়, তাহলে ওই যে শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল, বিরোধী দল ছিল জাতীয় পার্টি, তার থেকে আবার 3জন না 4জন মন্ত্রী বানাইছেন, আবার সেই পার্টির প্রধানরে বানাইছেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত। এই যদি করেন
তাহলে তো সেই গয়রহ আবার প্রহসনের যাচ্ছি, এটা কি তামাশা নাকি? আপনাকে কি দেশটা এইভাবে দিছে যে আপনার নির্বাচন কইরা আবার বইসা আপনাদের তাহলে ভয় আছে নির্বাচন নিয়ে ক্ষমতায় টিকা থাকার ব্যাপার বোধহয় ভয় আছে, যে দলই জিতবেন তাদের বোধহয় ভয় আছে, এই জন্য সবাই একত্র হয়ে যাতে আমরা একটা জায়গায় থাকতে পারি। এছাড়া আমার তার কাছে মনে হয় না জাতীয় সরকার গঠন আফটার ইলেকশন জাতীয় সরকার গঠন করা জাস্টিফাইড কিনা। আমরা তো একসময় তো জামায়াত নেতারা বলছিলেন যে নো হাঙ্কি পাঙ্কি, সোজা আঙ্গুলে ঘি ওঠে না, আঙ্গুল বাঁকা করতে চায়। তারপরে আমরা একসময় দেখেছি যে অবস্থান নিয়ে বিতর্ক হয়েছে, তারা বারবার চাঁদাবাজি এগুলো বলছিল, তারেক রহমান দেশের বাইরে থেকে বলছিল, যারা এটা বলে ৭১-এ তারা কি করেছে আমরা জানি। এরপরে তারেক রহমান সাহেব আসলেন, বেগম খালেদা জিয়া চিরবিদায় নিলেন, একটা পরিস্থিতি আমরা এখন দেখতে পাচ্ছি। এরপরে আমি শুরুতেই যেটা দেখিয়েছিলাম ভিডিওটা, আমি মনে করি সাউন্ড না দিয়েই দেখানো যায় যে এখন তো এক ধরনের সমঝোতার জায়গায় যাচ্ছে। তো জামায়াত কি একটি শান্তির দিকে যাচ্ছে না অন্য কোনো কারণ আছে? তার এই পরিস্থিতির কারণ কি? মানে আমার কাছে মনে হচ্ছে একটি সমঝোতা, সেটি সরকারের দিক থেকে বা কোনো একটা সমঝোতা চাচ্ছে তারা, যদিও তারা আলাদা জোট করে ফেলছে। আপনি এই প্রসঙ্গে আসার আগে আমি আরেকটা বিষয় অ্যাড্রেস করতে চাই, সেটা হলো এতদিন বেশ কিছুদিন ধরে বিভিন্ন টক শো, সেমিনার, আলোচনায় জামায়াতের নেতারা অথবা তাদের পক্ষ হয়ে সরাসরি যারা আলোচনায় আসেন তারা এই একটা বয়ান তৈরির চেষ্টা করছিলেন, কিন্তু আজকে আমি খুব অ্যামেজিংলি দেখলাম যে ওই বয়ানটা রাজ্জাকি ভাইও কোনোভাবে বুঝে হোক না বুঝে হোক একটু গিলেছেন। আমি বলছি সেই জন্য এটার একটা এক্সপ্লেনেশন আমি কি বুঝি সেটা বলা দরকার। সেটা হচ্ছে যখন জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয় বা কথা বলা হয়, তখন এই প্রশ্নটা সামনে আনা হচ্ছে যে তারা যখন নিয়েছিল তখন কি রাজাকার ছিল না, তখন কি এরা যুদ্ধ অপরাধী ছিল না, তখন কি স্বাধীনতা বিরোধী ছিল না, সুতরাং তারা তখন নিয়েছিল কেন, নিয়েছে যেহেতু এখন কেন আবার এটা বলছে, এই কথাটা সামনে আনা হয়। আমি যেটা মনে করি যে আওয়ামী লীগ এবং বিএনপি উভয় দলই জামায়াতের সঙ্গে জোট করেছে, ওটা ছিল রাজনৈতিক কৌশলের অংশ। সেটা কতটা নীতিহীন হয়েছে, কতটা নীতি বিবর্জিত, মরালিটির কোশ্চেন কতটুকু উঠবে সেটা ভিন্ন আলোচনা, কিন্তু রাজনৈতিক কৌশল হিসেবে কেউ সঙ্গে যখন নিয়েছে তখনও কিন্তু এই আওয়ামী লীগ বা বিএনপি সঙ্গে থাকা অবস্থায়ও বলে নাই যে মুক্তিযুদ্ধে জামাতের স্বাধীনতা বিরোধী ভূমিকা ছিল না, এইটা বলে নাই। আজকে এই এনসিপি কিছুদিন আগে জামাত ইসলামকে নিয়ে অনেক নানান রকমের আপত্তিকর বক্তব্য দিয়েছে, এখন জোটে গেছে, সেগুলি বন্ধ হয়েছে, জামাতের পক্ষ নিয়েও কিছু কথা বলছে, হয়তো বলতে হবে। এই এনসিপি তার মানে এই না যে মুক্তিযুদ্ধে জামাতের যে মুক্তিযুদ্ধ বিরোধী অবস্থান সেটাকে তারা অস্বীকার করতে পারবে। ঠিক একইভাবে আজকে আওয়ামী লীগ গণহত্যাকারী, পলাতক, ফ্যাসিবাদ গোষ্ঠী, ভবিষ্যতে এই আওয়ামী লীগও যদি গণতান্ত্রিক প্রক্রিয়ায় যারা অপরাধী তাদের বিচার হয় এবং অন্যরা রাজনীতি করবার সুযোগ পায়, সেই আওয়ামী লীগের সঙ্গে যদি কোনো দল যুগপৎ আন্দোলনে যায় কিংবা কোনো দল জোটও করে, তার মানে এই নয় যে আওয়ামী লীগের এই গণহত্যার কালিমা সেটা চলে যাবে। সুতরাং ৭১-এ ভূমিকা যা ছিল সেটা নির্ধারিত, কৌশলগতভাবে হোক, নীতিহীনভাবে হোক, অথবা বিশেষ রাষ্ট্রের প্রয়োজনে হোক, কেউ জোট করলেই ওই কালিমা দূর হয়ে যাবে না। ঠিক একইভাবে যেমন এই ২৪ আওয়ামী লীগের কালিমা দূর হয়ে যাবে না। সুতরাং জোটে নিয়েছি বলে তার ওই ভূমিকার কথা কখনো বলা যাবে না, এই দস্তগত কেউ দেয়নি। এবার আসি আপনি যেই প্রশ্ন করেছেন, আমরা দেখেছি যে যখন লন্ডন বৈঠক হয় প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি অ্যাক্টিং চেয়ারম্যানের, তার আগে পর্যন্ত এনসিপি, জামায়াত ইসলাম এক সুরে কথা বলছিল এবং খুব গিয়ার আপ ছিল, নির্বাচন হতে দেওয়া হবে না, নির্বাচন পিছাইতে হবে, রোজার আগে মানে জুন মাসে, জুলাই মাসে নানান বয়ান আসছিল। তারপরে ওইটা হওয়ার পরও তারা কিছু বক্তব্য দিয়েছে, যখন তারা বুঝতে পেরেছে যে নির্বাচন পিছানোর সুযোগটা খুব ফিজিবল হবে না, তখন তাদের একটু টোন ডাউন হয়েছে। আবার কিছুদিনের মধ্যে আমরা দেখছি যে বিএনপির সঙ্গে আবার একটু দূরত্ব বেড়েছে, আবার বাকবিতণ্ড হচ্ছে এবং তারা কিছু জরিপের রেজাল্ট আসছে বাজারে এবং তারা এমন একটা মানে ভাষা, তাদের বডি ল্যাঙ্গুয়েজ না শুধু প্রকাশ্য ভাষাই তারা বলতে শুরু করছিল যে তারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়ে যাচ্ছে, এরকম একটা পরিস্থিতিতে চলে আসছিল। এমনকি যখন তারেক রহমান তার ফেসবুকে স্ট্যাটাসে এরকম একটা ইঙ্গিত দিলেন যে তার দেশে আসাটা তার একক সিদ্ধান্তের নয় এবং স্পর্শকাতর বিষয় বলে তিনি পুরোটা বলতেও চাচ্ছেন না, এরকম একটা বিষয় বোঝা গেল,
তখন কিন্তু ওই সময়কার জামায়াতের ফেসবুকে তাদের পক্ষের লোকজনের ফেসবুকে স্ট্যাটাস, তাদের বক্তব্য সব লক্ষ্য করে দেখবেন তারা আবার গিয়ার আপ হয়ে গেল যে সম্ভবত তারেক রহমান আসতে পারছে না, সুতরাং বিএনপি একটু দুর্বল হবে, তারা নানা ইকুয়েশনে পড়ে যাবে এবং জামায়াতের একটা আবার তারা আপার হ্যান্ড নেওয়ার একটা পজিশন দেখা গেল তাদের আলোচনা, কথা, বক্তব্য, অবস্থানে। এরপরে তা সত্যি সত্যি তারেক রহমান যখন চলে আসলেন, ব্যাপক মানুষের ঢল নামলো তার সমর্থনে এবং তার প্রতিটা বক্তব্য যখন প্রশংসিত হতে শুরু করলো, দেশি বিদেশি মিডিয়া, সিভিল সোসাইটি, দেশের সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রশংসিত হতে শুরু করলো, জামায়াত ইসলাম কিন্তু আগের যে গিয়া পজিশন ছিল সেইটা একটু টোন ডাউন আবার হয়ে আসলো। ম্যাডাম খালেদা জিয়ার ইন্তেকালের পরে তার প্রতি দেশের দল বল নির্বিশেষে ব্যাপক মানুষের যখন শ্রদ্ধার বিষয়টা সামনে আসলো, তার জানাজায় যখন জনস্রোত তৈরি হলো, এরপরে মনে হলো জামায়াত আরেকটু হুঁশে ফিরল এবং পাশাপাশি আপনি দেখবেন সংবাদ মাধ্যমের বিভিন্ন সম্পাদক এবং সিনিয়র সাংবাদিকদের সঙ্গে তারেক রহমানের বৈঠক, প্রথম আলো, ডেইলি স্টার উদীচিতে আগুন দেওয়ার পরবর্তী ঘটনা, ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে তারেক রহমানের বৈঠক, সিভিল সোসাইটির যে পালস, সব মিলিয়ে টিলিয়ে জামায়াত ইসলাম সম্ভবত এখন একটু হুঁশে ফিরেছে, ফলে তারা আবার একটু সমঝোতার পথে আছে। এটা সবই রাজনৈতিক কৌশলের অংশ। যদি আবার কোনো কারণে তাদের মনে হয় যে তাদের অবস্থান শক্তপোক্ত হয়েছে, বাইরের যে বন্ধুরাষ্ট্রগুলি আছে গণতান্ত্রিক বিশ্বে যারা বাংলাদেশে স্থিতিশীলতা চায়, অথবা বাংলাদেশে কারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসলে বাংলাদেশ বেটার করবে, সেই থিঙ্কিংটা, পালসটা তারা যদি বুঝতে পারে যে বিএনপির ফেভারে নাই, তখন হয়তো তাদের আরেকটু অন্যরকম কৌশল বা রূপ দেখা যেতেও পারে। এখন সবই ডিপেন্ড করে আসলে সময়ের উপরে, যে এই সময়টা জামায়াত ইসলামের জন্য যে ফেভারেবল টাইম বলে তারা মনে করছিল মানুষ হুমড়ি খেয়ে পড়বে তাদের ভোট দেওয়ার জন্য, সমর্থন দেবার জন্য। কিন্তু একটা নির্বাচনে স্টেক হোল্ডার কিন্তু অনেক। একটা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কারা দায়িত্ব নিতে পারে, কাদের যোগ্যতা, অভিজ্ঞতা, তাদের অতীত রেকর্ড, বর্তমান অবস্থান এবং ভবিষ্যতের যে অ্যাকোমোডেটিভ পলিটিক্স, এই সব কিছু মিলিয়ে তো বিভিন্ন স্টেক হোল্ডাররা সিদ্ধান্ত নেয়। নির্বাচনে অন্যতম প্রধান স্টেক হোল্ডার হলো ভোটার, রাজনৈতিক দল, তারপরে হচ্ছে সিভিল সোসাইটি, ব্যবসায়ী গোষ্ঠী যারা বিভিন্নভাবে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেয়, তারা আন্তর্জাতিক সম্প্রদায়, বিভিন্ন ধর্মীয় গোষ্ঠী, এরকম অনেক পক্ষ আছে। সেই সব পক্ষগুলার যে পালস, দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, যেটা সম্ভবত জামাত এই মুহূর্তে সেটা রিড করতে পারছে, যেটা কিছুদিন আগে পর্যন্ত পারছিল না। কিন্তু ধরেন আমাদের আবু হেনা রাজ্জাকী সাহেব তো বললেন যে ভোট যত নিরপেক্ষ হবে, যতটুকু শুদ্ধ হবে, ততই আনসার্টেইন হবে যে কারা ক্ষমতায় যাবে। তো এটা তো রাজ্জাকীর একটা তার ব্যক্তিগত মতামত, আমারও এটা ব্যক্তিগত মতামত। মেবি আই এম রং, মেবি হি ইজ রং। এটা তো ইলেকশন আসলে মানুষ যখন ভোট দেয়, আমরা তো আর মানুষের মন পড়তে জানি না, কিন্তু ইলেকশন সবসময় আনসার্টেন। বিএনপি অনেক বড় দল, অনেক কিছু, তার মানে এটা নিশ্চিত করে কেউ বলতে পারি আমরা যে বিএনপি নির্বাচনে জিতে যাচ্ছে। সেরকম রাজ্জাকী ভাই যদি এখন মনে করেন যে হ্যাঁ বিএনপির ভোট কমে যাবে, জামাতের ভোট বেড়ে যাবে, অথবা এনসিপি এখন জোট করেছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের সঙ্গে জোট করেছে, স্পষ্ট যে ভাবার স্বাধীনতা তো তার আছে। জোট গঠনে কিন্তু জামাত 100% সাকসেসফুল, কারণ বিএনপির সঙ্গে কারা আছে আর জামায়াতের সঙ্গে কারা আছে। আপনি দেখেন এলডিপির অলি আহমেদ সাহেবকে জামাত নিতে সক্ষম হয়েছে, এনসিপি তরুণদের দল তাদেরকে নিতে সক্ষম হয়েছে, আর বিএনপির সাথে কারা আছে। আপনি বিএনপির যে দলগুলো দেখেন, আপনি দেখেন একটু তাকিয়ে, দুটি দল খেলাফত মজলিস, মানে বড়। জি, আপনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করেন, রাজনীতি পর্যবেক্ষণ করেন। বিএনপি হচ্ছে এমন দল, এবং আওয়ামী লীগ অতীতে ছিল এমন দল, যারা 300 আসনের প্রত্যেকটি আসনে তাদের 5 থেকে 10 জন করে যোগ্য ক্যান্ডিডেট যারা মনে করে দলের নমিনেশন পেলে এমপি হয়ে যাবে, সেই দলের পক্ষে আসন ছেড়ে অন্য দলকে অ্যাকোমোডেট করা খুব সহজ নয়। কিন্তু জামায়াত ইসলাম যারা 3 সিট, 4 সিট, 17-18 সিট পাওয়া দল, তাদের পক্ষে ভোটের রেশিও চিন্তা করে অন্যদেরকে বেশি আসন দিয়ে তুষ্ট করে জোট গঠন করা সহজ। এবং এই দলের মধ্যে এনসিপি বিএনপির সঙ্গে তো আলোচনায় ছিল, বিএনপি যদি তাদের চাহিদার কাছাকাছি আসন না, তার অর্ধেক আসনও দিতে পারতো, তাদেরকে অ্যাকোমোডেট করতে পারতো, আমার ধারণা এনসিপির মধ্যে এই ধর্মভিত্তিক একটা দলের সঙ্গে, মুক্তিযুদ্ধ বিরোধী ভূমিকায় থাকা একটা দলের সঙ্গে যাবার ব্যাপারে মোটেই আগ্রহ ছিল না। এই দলটি পরিস্থিতিতে পড়ে
তারা বিএনপির সঙ্গে সমঝোতা না আসাতে বিএনপি তাদের চাহিদা মতো বা তার কাছাকাছি সিট না ছাড়াতে ওই দিকে যেতে বাধ্য হয়েছে বলে আমার ধারণা। অ্যাডভোকেট যে আবুল কারণে নারাজ্জাকি, তাদের ইতিমধ্যে আমি ওই অনেকে প্রশ্নটাই বলি, পদত্যাগ আমার করেছে। বিবেচনা, একদমই আমার আমি বিবেচনায়। আপনাকে আরেকটা শব্দ বলে শেষ করি। আমি খুব দৃঢ়তার সঙ্গে বলি, বিএনপির সঙ্গে যদি জোট হতো এই এনসিপির একজন নেতা পদত্যাগ করতো না। এটা আমি বলছি দায়িত্ব নিয়ে, ওদের সঙ্গে আলাপ করলে বুঝবেন। কিন্তু জামাতের সঙ্গে জোট করায় তাদের ইতিমধ্যে খুব ইনফ্লুয়েন্সিয়াল পরিচিত মুখ 13 থেকে 15 জন নেতা অলরেডি পদত্যাগ করেছে। জি, আপনি তাহলে এনসিপি কে গুরুত্ব দিচ্ছেন, ইনফ্লুয়েন্সিয়াল অনেকে পদত্যাগ করেছেন। ইয়াং ছেলেগুলো এদের গুরুত্ব, আমিও গুরুত্ব দিতে ব্যক্তিগত চাই, গুরুত্ব আমিও আছে গুরুত্ব তাদের। দিতে চাই। আবু হেনা রাজ্জাকি, আমি চিত্রটা দেখাই, আপনি যদি আমি এই জোট দেখেছি, দেখেন, আমার আমি- ওপিনিয়ন, আমি আমার দেখেছি। জি আমার ওপিনিয়ন, জোট গঠনে ভোটের কথা পরে জামায়াত ইসলামী অত্যন্ত বিচক্ষণতা এবং সাকসেসফুল। আপনি যদি আমার এই মন্তব্যের উপর আলোচনা করেন। ধন্যবাদ আপনাকে। আমি শেষ দিয়ে শুরু করি। জি। এই যে সায়ন্ত ভাই বলল এনসিপি থেকে বেশ কিছু নেতা পদত্যাগ করছে, কেন তারা পদত্যাগ করছে, বিষয়টা হলো এইখানে। পদত্যাগ করছে যে আমাদের দেশের যে রাজনীতিগুলো হয় আলটিমেটলি প্রতিহিংসা পরায়ণ রাজনীতি হয় সময়ের ব্যবধানে। সময়ের ব্যবধানে প্রতিহিংসা পরায়ণ হয় বিধায় আমার কাছে মনে হয় যারা এনসিপি থেকে পদত্যাগ করছে তারা মনে করছে আমি এখান থেকে সরে যাওয়া আমার সেফটি আনবে অনেকখানি, অর্থাৎ আমি এনসিপিটা ছেড়ে দিছি। কেন, প্রশ্নটা কেন আসলো? প্রশ্নটা হলেই, যেমন ধরেন বেগম খালেদা জিয়া মারা যাওয়ার পর 24 লক্ষ লোকের জানাজা হয়েছে, আমরা মোটামুটি পত্রিকায় যে রিপোর্টটা পাইছি। কিন্তু আমাদের বেগম খালেদা জিয়া কিন্তু শুধু বিএনপির নেত্রী না, উনি সময়ের ব্যবধানে একটা গার্জিয়ান সুলভ হয়ে গেছেন এই দেশের গণতন্ত্রের জন্য। উনি একজন আদর্শ ছিলেন এবং উনি ছিলেন একটা গণতন্ত্রের মানসকন্যা, আপসী নেত্রী হিসেবে ওনার একটা আইডেন্টিটি ছিল। এবং উনি কিন্তু শুধুমাত্র তারেক রহমান সাহেবের মা হিসাবে জানাজা পাননি, উনি 3 বারের প্রধানমন্ত্রী সাবেক এবং উনি শহীদ জিয়ার মানে রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের ওয়াইফ। এবং সব কিছু মিলে এটা বোঝা যায় যে সামরিক বাহিনীর সেনাপ্রধান যেভাবে ওনাকে সেলুট দিছেন সেটা দিয়ে বোঝা যায়। এখন আসেন এনসিপির রোলটা কী ছিল। আজকে যদি জুলাই আন্দোলনটা না হতো তাহলে কি হইতো? 1 নম্বর, হাসিনা ক্ষমতায় থাকতো এবং তার 29 সাল পর্যন্ত মেয়াদ। 2, চেয়ারম্যান সাহেব ফেরত আসতেন না। কোন চেয়ারম্যান সাহেব? বিএনপির চেয়ারম্যান সাহেব, ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জি, আসতেন না। 3, বেগম খালেদা জিয়ার জানাজা কোথায় হইতো, দাফন কোথায় হইতো, এটা আমরা যেহেতু শেখ হাসিনাকে খুব ভালোভাবে চিনি, সেক্ষেত্রে আমরা অনুমান করতে পারি কি হইতে পারত। এবং সেক্ষেত্রে ভাইটাল রোল, যাকে তাড়ানোর জন্য 15 বছর নাকি সবাই আন্দোলন করেছে, সেই 15 বছর আন্দোলন করেছে একটা সময়ের ব্যবধানে আমরা দেখছি দায়িত্বশীল বড় দল বলছে এই আন্দোলনের সাথে তারা নাই। ভালো কথা, নাই। তারপরেও বিএনপির বহু লোক ওখানে আন্দোলনে গেছে কেন? তারা হয়তো স্বতঃস্ফূর্ত হয়ে গেছে, অন্যায় অবিচারটা দেখে চরম মাত্রায় তারা গেছে। যাওয়ার পর যে পরিস্থিতিটা হয়েছে আজকে, কিন্তু সেই কারণে এত কিছু আপনি যা কিছু ধরেন, তাহলে ওই যে পরিস্থিতিটা হইল সেই পরিস্থিতির কারণে কিন্তু নির্বাচন ফেব্রুয়ারিতে চলে আসলো 26-এ। এটা কিন্তু ওই জুলাইয়ের জন্যে গল্প আমরা যে যত করি, তাহলে সেক্ষেত্রে সবচেয়ে ভাইটাল রোল যারা রাখলো, অর্থাৎ আমি বলবো না 71 সালে এক জিনিস, 71 সালের মুক্তিযোদ্ধার রোলটা আমি আনছি না। আপনি ডোমেস্টিক মুক্তিযোদ্ধা ধরেন, এরা কিন্তু ছিল ডোমেস্টিক মুক্তিযোদ্ধা এবং তারা সেখানে দাঁড়ায় গিয়ে বুক পাইতে দিছে গুলির সামনে, পাইতে দিছে বলে আজকে এই পরিস্থিতিটার সুবিধাটা নেওয়ার সুযোগ হয়েছে কার? যাদের 29 সাল পর্যন্ত অপেক্ষা করতে হইতো, তারা কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচন করার সুযোগ পাচ্ছে। সেই যে দলটা বা সেই যে ব্যক্তিগুলা সবচেয়ে বেশি জনপ্রিয় হওয়া উচিত ছিল ওই বড় দলটার কাছে, যারা দীর্ঘ 15 বছর পর্যন্ত মাঠে দাঁড়াইতে পারে নাই, অথচ সেখান থেকেই তারা বিমুখ হইয়া এখন চলে গেল, তারা জামাতে জোট বানাইলো। তাহলে জামাত কি করতে পারবে না করবে বড় কথা না, কিন্তু এই মুহূর্তে তো জামাত অন্তত গার্জিয়ান হিসেবে একটু শেল্টার তাদেরকে দিছে। এবং আপনি যদি ওই বিবেচনায় নেন, এদের কিন্তু শেল্টার দরকার। কেননা আমি এর আগে 2টা ঘটনা বলছি আপনাকে। হাদির কিলারকে খুঁজে পাওয়া যাচ্ছে না, বৈষম্য বিরোধী আরেকটা ছাত্র ওই যে হবিগঞ্জের কোন থানায় গেল, তাকে গ্রেফতার করলো একজন, এবং সে মৌখিকভাবে বলছে অপরাধী কাউরে আমি সাপোর্ট করতে এক চুল রাজি না। একটু প্রশ্ন করি তাহলে, এই যে এনসিপির তরুণরা তারা কি এখন অনেকটা ভয়ের মধ্যে আছে? অফকোর্স শেল্টারের প্রশ্ন তুলছেন, বিএনপির মতো বড় দল শেল্টার দিল না, জামায়াত ইসলামী দিল। সেই পার্থক্যটাই তো আপনাকে দেখাচ্ছি। আপনি হাদির কিলারকে খুঁজে পাচ্ছেন না, তার মানে কি? হাদি বৈষম্য বিরোধী।
তো বৈষম্য বিরোধীকে যে গুলি করলো, সে যে জামিনটা পাইছিল কেমনে তার আগের মামলায়, সেটা কিন্তু খুব আলোচিত হচ্ছে না। কিন্তু এই যে বৈষম্য বিরোধী আরেকজন যে হবিগঞ্জের থানায় গিয়ে বলল যে থানা জ্বালাইছিল আর কি, সন্তোষ সাহেবরে জ্বালাই দিয়েছিল, তারপরে কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভইরে গেছে, তাকে গ্রেপ্তার করে না। অফকোর্স তাকে গ্রেপ্তার করা উচিত, আমি অপরাধীর মাফ করার সুযোগ নাই। কিন্তু প্রশ্ন হচ্ছে, আজকে 4 তারিখের পত্রিকায় আসছে, যে জনকণ্ঠের পত্রিকায়, যে সন্তোষ সে নাকি একটা শিশু সহ 9 জনকে হত্যা না, করেছে। সেটা তো আমরা 5ই জানি, কিন্তু আগস্ট। তাদের এই ভয় কেন তৈরি হচ্ছে? মানে তাহলে তাদের বিরোধী শক্তি কি স্ট্রং হচ্ছে? নো 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 নো, যাদের, অর্থাৎ যাদের উচিত ছিল তাদেরকে বুকে আগলে ধরার, তা না হলে 29 সালের আগে যারা নির্বাচন পাইতো না, তারাই যখন তাকে রিজেক্ট করছে, আমরা তো ওইটাই ভাবছিলাম যে যখন আমাদের দেশের নেতৃত্ব দেওয়ার মতো দায়িত্বশীল নেতা যখন চলে আসবে, তখন বুকে আগলে তাদেরকে ধরবে যে ইয়েস, তোমরা যে রোলটা প্লে করছো তাতে এই 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 হয়েছে। এখন আজকে কিন্তু সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কেউ এমপি হবে, মন্ত্রী হবে, সেই স্বপ্নটা দেখতেছে 26 ফেব্রুয়ারির 12 তারিখের পর 13-14 তারিখের মধ্যে, নাইলে এটা দেখতে হইতো 29 সালে। জি। তো এই যে বিষয়টা, এটা যদি আপনি নেন, তাহলে কি বোঝা যায় যে আপনি প্লটটা করলেন, একটা পরিস্থিতি তৈরি করলেন, তৈরি করার পর সুবিধা যারা নেওয়ার নিবেন, কিন্তু তাদেরকে আপনি দাঁড়াইতে দিবেন না, কিংবা তাদের প্রতি আমি গুরুত্ব পাচ্ছি না। যে হওয়া উচিত ছিল সব রাজনৈতিক দলের বন্ধু, একমাত্র আওয়ামী লীগ ছাড়া। এখন আওয়ামী লীগের শত্রু এনসিপি, বড় দায়িত্বশীল দল, তাদের একসেপ্ট করা উচিত ছিল, সেটাও আমরা দেখি একসেপ্ট করে নাই। তো সেক্ষেত্রে আজকে যদি জামাতের সাথে তারা জোট করে, তাতে অপরাধ কেন হবে? কারণ একটু আগে বলছেন এটা কৌশল রাজনীতির। তো কৌশল আপনি করলে দোষ নাই, আরেকজনে করলে দোষ হবে কেন? এনসিপি জামাতের সাথে কৌশল করলে দোষটা হবে কেন? তাদের আশ্রয় পাওয়ার কথা ছিল সবচেয়ে বড় দলটির কাছে, মানে এনসিপির এই তরুণ তুর্কিরা, তাদেরকে বিএনপি আশ্রয় দিল না। এটা কেন হলো? এনসিপি কি আসলে কারা আশ্রয় প্রত্যাশা করে? তারা যে তরুণরা একটা মুভমেন্ট করে গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিতে পারে, তারা আশ্রয় ভিক্ষা করে, এটা আপনার বিশ্বাস হয়? এই আশ্রয় ভিক্ষাকারী হিসেবে তাদের আখ্যায়িত করে বরং ছোট করা হচ্ছে। তারা এই আশ্রয় তারা প্রার্থনা করেনি। তারা নির্বাচনে ভবিষ্যতে স্টেক হোল্ডার হিসেবে গুরুত্বপূর্ণ একটা জায়গা তৈরি করতে চেয়েছে রাজনৈতিকভাবে। সেইখানে বিএনপি তাদের বেশি সংখ্যক আসন ছাড়া সম্ভব নয়, তারপর আবার জোটের প্রার্থীরা তার নিজ দলের মার্কায় নির্বাচন করতে হবে, নানান ইকুয়েশনের কারণে তাদেরকে সিট দেওয়া সম্ভব হয় নাই বলে শুরুতে বিএনপির সঙ্গে নেগোসিয়েশন ছিল, তখন জামায়াত ইসলামকে নিয়ে তারা অত্যন্ত বাজে বিরূপ সব মন্তব্য করেছে এনসিপির নেতারা। জামায়াত ইসলামও এই এনসিপিকে নিয়ে বিরূপ মন্তব্য করেছে। আমি একটু আপনাকে থামিয়ে দিয়ে একটি সম্পূরক প্রশ্ন করে আপনার আলোচনার সুযোগ দিতে চাই। সেটি হচ্ছে যে, ঠিকই আছে, আবু হেনা রাজাকি ভাই যেটা বললেন, যে যদি এই স্বৈরশাসকরা বিদায় না হতো, নির্বাচন হতো 29 সালে, তো এই নির্বাচনের প্রশ্নই আসতো না। যাদের কারণে নির্বাচন হচ্ছে, বড় একটি দল বা অন্য দল যাওয়ার ক্ষমতায় দেখছে, তো তারা ক্ষমতায় গেলে এই এনসিপিকে ক্ষমতায় নিতে সঙ্গে অসুবিধা কোথায়? আমি আমার ওই কথাটা বলে সংক্ষেপে এটার উত্তর দিচ্ছি। সেই ক্ষেত্রে আপনার এনসিপি জামাতের সঙ্গে জোটে গেছে, তাদের ইকুয়েশন বলছে তারা এককভাবে নির্বাচন করলে তাদের নির্বাচনে এমপি হওয়ার কোনো সম্ভাবনা নাই, কিংবা সামগ্রিকভাবে ভোট প্রাপ্তি যা হবে সেটা তাদের ভবিষ্যৎ রাজনীতিকে সাংঘাতিকভাবে বিপদগ্রস্ত করতে পারে। সেই জন্য জোটে গেলে এমপি হোক বা না হোক, সেটা জনগণ ভোট দিলে এমপি হবে, না হলো ওই জামায়াতের এবং তাদের ভোটটা যেহেতু এক বাক্সে পড়বে, যেখানে যেখানে তারা পাবে, তাতে টোটালি তারা বলতে পারবে যে এনসিপি এত ভোট পেয়েছে। সেটা একটা পলিটিক্যাল ইকুয়েশনে কাজে দিবে, যে কারণে তারা গিয়েছে। ফলে জামাতের কাছে তারা যাওয়ায় দোষ হয়েছে এই কথাটা একবারও আমি বলি নাই, বা কে বলেছে? রাজ্জাকি ভাই সেটাকে দোষ হিসেবে প্রচার করছেন। বরং আমি বলি, এরা 30 জন এনসিপির 30 জন নেতা স্বাক্ষর করে একটা লিখিতভাবে জামাতের জোটে না যাওয়ার জন্য তারা অনুরোধ করেছে বা এটার বিরোধিতা করেছে। তাদের মধ্য থেকে ইতিমধ্যে 13 জন বা 15 জন গুরুত্বপূর্ণ নেতা এবং প্রায় সব বেশিরভাগ গুরুত্বপূর্ণ নারী নেত্রীরা পদত্যাগ করেছেন। সেইটা আমি বলছি যে স্বাধীনতা বিরোধী অবস্থান এবং ধর্মভিত্তিক রাজনীতি যেইভাবে জামাত ধর্মের অপব্যবহার করে, এইটা এনসিপির যে নেতারা পছন্দ করেন না, তার মধ্যে যারা সাহস দেখাতে পেরেছেন তারা পদত্যাগ করেছেন। আর যারা পদত্যাগ করেছেন তাদেরকে আশ্রয় দরকার নাই,
তাদের কি ঝুঁকি নাই? তাহলে তারা পদত্যাগ করছেন কোন সাহসে? আসলে এটা রাজনৈতিক কৌশলের অংশ এবং দেন দরবারের বাইরে আমি কিছু আপাতত মনে করছি না। আমার এবার সম্পূরক আসি প্রশ্ন। আপনার সম্পূরক প্রশ্ন, যেটা বলছিলেন যে যাদের কারণে, হ্যাঁ, এই যাদের কারণে বলতে বলতে এই কথাটা বলে বেলে এই ইয়াং ছেলে মেয়েগুলোর মাথা নষ্ট করা হয়েছে শুরু থেকে। এই যে মাস্টার মাইন্ড দিল একজনের মাথা নষ্ট করে, এই যে এরাই আমার নিয়োগদাতা চাকরিদাতা দিল মাথা নষ্ট করে, এরপরে যাদের কারণে এই তরুণরা ডেফিনেটলি এইখানে নেতৃত্বের সামনে ছিল। কিন্তু 16 বছর ধরে আপনি চিন্তা করেন, বিএনপি যদি জামায়াতের মতো এরকম হিডেন অবস্থায় চলে যেত, তারা যদি আন্দোলন না করত, তারা যদি বিভাগীয় সমাবেশ করে পাবলিক মোবিলাইজেশন না করত, তারা যদি গুম খুনের প্রতিবাদ ক্রমাগত করে না যেত, তাদের কারণে দেশি বিদেশি সংবাদ মাধ্যমে যদি এগুলো আসতে না থাকতো, তারা যদি কূটনৈতিক তৎপরতা না চালাতো, তাহলে 15 বছর আগে এই তরুণরা এই ফিল্ডই পেত না। সুতরাং তরুণদের গুরুত্ব আছে, তারা নেতৃত্ব দিয়েছে, তাদের স্যালুট করি। কিন্তু রাজনৈতিক দল এই বিএনপি মোস্টলি এবং জামায়াত ইসলাম এবং ডানবাম অন্যান্য ছোট দলগুলো, এই অন্য আপনার বিপিনুরের দল বলেন, জুনায়েদ সাকিবের দল বলেন, বা অন্যান্য যারা আছে, মাহমুদুর রহমান মান্নাবাইয়ের অবস্থান বলেন, প্রত্যেকের ভূমিকা আছে। এককভাবে কাউকে সেই ক্রেডিটটা বিএনপিকেও দেওয়া উচিত না, জামাতকেও না, কিংবা এদেরকেও না। এদেরকে এককভাবে দায় দেওয়া আরেকটা কৌশলের অংশ, বিএনপিকে হিউমিলেট করার জন্য, বিএনপিকে ছোট করবার উদ্দেশ্য যারা ধারণ করে, তারা বারবার সামনে আসে, এদের কারণে হয়েছে, এদের কারণে হয়েছে, এদের কারণে এইবার এখন হয়েছে, হয়তো 2 বছর পরে হতো, হয়তো 5 বছর আগেও হতে পারতো। আপনার কখন যে মোমেন্টাম আসবে সেটা কেউ জানে না। আর এই নেতারা নেমেছিল শুধু তারাই কেন? তাহলে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যে এত হাজার হাজার ছেলে মেয়ে নেমেছে, তাদেরকে আপনি এই এনসিপিতে বা অন্য জায়গায় বা তাদের ছাত্রশক্তিতে আপনি নেতৃত্বে কেন আনেন নাই? তাদেরকে মারামারি করে কোণঠাসা করে তাদের সরিয়ে দিলেন কেন? দেশের যে কৃষক, শ্রমিক বা বিভিন্ন পেশাজীবী, শ্রমজীবী যারা রাস্তায় নামলো, যে ছোট ছোট শিশুরা রাস্তায় নেমে গলি খেলো, দেশের নারীরা রাস্তায় নেমে আসলো। সুতরাং এটা একটা ঐক্যবদ্ধ একটা অভ্যুত্থান, যেটা ফ্যাসিবাদের বিরুদ্ধে 16 বছর ধরে যে রাগ ক্ষোভ, তাদের নিপীড়নের শিকার যে মানুষগুলো, তার একটা বিস্ফোরণ ঘটেছে। সেই বিস্ফোরণের নেতৃত্বের জায়গায় এই ছাত্ররা এসছে, তারা বড় ভূমিকা পালন করেছে। তার মানে এই না যে তারা পলিটিক্যাল স্টেক হোল্ডার হবে, প্রতিযোগিতায় নামবে, তারা অন্যের বিরুদ্ধে বক্তব্য দিলে তাদের বিরুদ্ধে কিছু বলা যাবে না। এই এনসিপির নেতারা কি জামায়াতের বিরুদ্ধে এবং বিএনপির বিরুদ্ধে অনেক আপত্তিকর বক্তব্য দেয়নি? সেটা কি তাদের দেওয়া উচিত হয়েছে? যদি তারা আশ্রয় প্রত্যাশা করে কিংবা ঐক্যই চায়, তাহলে ঐক্যের রাজনীতিতে থাকা দরকার ছিল। তারা তো নতুন বয়ান, নতুন রাজনীতি, নতুন বাংলাদেশের যে উপলব্ধিটা আমাদের মধ্যে জাগিয়েছিল, সেই তরুণরা কেন দুর্নীতির অভিযোগ আসবে? তাদের বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগ কেন আসবে? তাদের বিরুদ্ধে চাঁদাবাজি দখলের অভিযোগ কেন আসবে? তাদের কেন হঠাৎ করে টাকা পয়সা ফুলে ফেটে নির্বাচনের সম্পদের হিসাবটাও যদি দেখি আমরা এই ছবি দেখতে পাবো। জি, সুতরাং এই তরুণরা আমাদের মধ্যে যে প্রত্যাশা জাগিয়েছিল, সেইখানে তো আমাদেরকে তারা আহত করেছে। তারপরও আমি তাদের ওয়েল উইশার। তারা যখন বিএনপির সঙ্গে জোটের জন্য চেষ্টা করছিল, তখন আমি তাদের ওয়েল উইশার ছিলাম। তারা জামাতের পক্ষে গেছে, এখন আমি ওয়েল উইশার। তবে তারা এইটা করে দলে যে ভাঙনটা তৈরি হলো, এইটা ওই দলটির জন্য বড় ক্ষতির কারণ হয়েছে। যেটা তারা যদি কোনো জোটেই না গিয়ে সক্রিয় অবস্থান নিয়ে রাজনীতি করত, তাহলে এই ঝুঁকির মধ্যে তারা পড়তো না। তো রাজাকি ভাই, একদমই আপনার কি মনে হয়, মানে আমি একটা প্রপোজিশন তৈরি করি, যে এই তরুণ যারা নেতৃত্ব দিয়েছে, যারা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছে, তাদেরকে নানা কৌশলে, নানা বয়ান তৈরি করে ধীরে ধীরে এই যে কথাটা সায়ন্ত ভাই বলল, যে তারা তাদের আচরণগত সব কি বক্তব্যগত শব্দগত অনেকই আছে। নাম্বার 1, আপনি সংবিধান বলে 25 বছর হলে এমপি হইতে পারে, সংবিধান বলে যে সংবিধানটা আমাদের আছে, এবং এমপি হলে সে মন্ত্রী হইতে পারে। যত ছাত্র আন্দোলন করছে, যারা ফ্রন্ট লাইনে আসছে, সবাই বয়স 25-এর ঊর্ধ্বে, 1 নম্বর। 2 নম্বর, তারা যখন দল গঠন করলো, আপনি তাকে রাজনৈতিক দল হিসেবে ট্রিট করেন না কেন? কারণটা কি? সে তো রাজনৈতিক দল। এমপি হলে তো সচিবতারে ছাড় ডাকবে, সচিবতারে ছাড় ডাকবে না, তারা যে উপদেষ্টা হয়েছেন সেখানে ডাকে, সেখানে ডাকছে। তাহলে আপনি ছোট দেখছেন কেন? আমরা রাজনীতির ধারাটা হলেই ওদেরকে আমরা রাজনৈতিক দল হিসেবে একসেপ্ট করি নাই। ফলাফল কি সেটা ভিন্ন কথা। এখন যেহেতু আপনি করেন নাই, সেহেতু তাদের ট্রিটমেন্টটা ওই রকমই তারা আপনারা পাইছেন।
2 নম্বর আসেন একটা কথা বলছে যে এই যে তারা এই দলটা গঠন করার পরে আপনি যদি আমার কাছে বলেন যে বারবার একটা কথা বলি যে নিরপেক্ষ বা যদি হয় যত বেশি শুদ্ধ হবে ইলেকশনটা তত বেশি কম্পিটিশন হবে, কেন সেটা বলছি। 15-16 বছরে সংক্ষেপে বলতে হবে, 15-16 বছরে 4 কোটি তরুণ ভোটার হয়েছে, 4 কোটি নয়। এরা শুধু আওয়ামী লীগকেই দেখছিল ক্ষমতায়, অন্য কোনো বিরোধী দল দেখে নাই। সুতরাং তারা আওয়ামী লীগের হয়তো বিরূপ মনোভাব তাদের থাকতে পারে, কিন্তু তারপরে 5ই আগস্টের পরে যেই দলগুলো মাঠে ছিল তাদের অ্যাক্টিভিটিস কিন্তু ওই 4 কোটি তরুণ ভোটার দেখছে। সেই 4 কোটি তরুণ ভোটার দেখার পর এনসিপিকে সেই ভোটটা না দেওয়ার কোনো কারণ নাই। সুতরাং আপনি যদি ওইভাবে চিন্তা করেন যে যত বেশি শুদ্ধ হবে ইলেকশন তত বেশি কম্পিটিশন হবে, এতে কোনো সন্দেহ নাই।